ওয়েলকাম টু দ্য ডিবেট। কল্পনা করুন, আপনি মাঝরাতে একা একটা জনমানবহীন গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, ছাতা ভেদ করে ঠান্ডা জল গায়ে লাগছে। আর আপনার জুতোর খটখট শব্দ আর বৃষ্টির একটানা আওয়াজ ছাড়া চারপাশ একদম চুপ। একদম তাই। কিন্তু হঠাৎ আপনি খেয়াল করলেন বৃষ্টির জল গায়ে ঠিকই পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আপনার নিজের পায়ের আওয়াজও উধাও। চারপাশটা যেন একটা নিশ্ছিদ্র, ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবে গেছে। একটা অদ্ভুত শূন্যতা। রাইট। আজ আমরা এমন একটি গল্প নিয়ে বিশ্লেষণমূলক আলোচনায় যুক্ত হতে যাচ্ছি যা আমাদের মনের ভেতরের এই ধরনের ভয়গুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে। গল্পটির নাম দ্য ক্রিমজন রিফ্লেকশন, আ বেঙ্গলি হরর ন্যারেটিভ। আমি আখ্যানটিকে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি। আমার মতে এখানে মূল চরিত্র নীলা বাইরের কোনো অতিপ্রাকৃতিক দানবের শিকার হয়নি, বরং পুরো ঘটনাটি নীলার নিজের মনের ভেতরে ডিলিউশন বা চরম সাইকোলজিক্যাল ব্রেকডাউন। আর আমি এই তত্ত্বে একেবারেই একমত নই। আমার অবস্থান এর ঠিক উল্টো। আমি মনে করি যে এটি একটি ধ্রুপদী অতি প্রাকৃতিক বা পৈশাচিক আক্রমণের ঘটনা। সোজা কথায় একটি অশুভ সত্তা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীলার শরীর দখল করে নেয়। আচ্ছা, তাহলে চলুন একেবারে গল্পের শুরু থেকেই শুরু করা যাক। নীলা রাত 12টা অফিস থেকে ফিরছে। একজন কর্পোরেট কর্মী, যে প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যায় প্রতিদিন। নির্জন রাস্তা, নীলছে আলো এবং তারপর ওই অদ্ভুত নিস্তব্ধতা। হ্যাঁ, যেটাকে আপনি হয়তো ভূত বা প্রেতাত্মার আগমন হিসাবে দেখছেন না। একদমই না। আমি এখানে চিকিৎসা বিজ্ঞানের একটি খুব পরিচিত প্রক্রিয়ার কথা বলবো। দেখুন, আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। যখন মানুষের নার্ভাস সিস্টেম ওভারলোড হয়ে যায়, অতিরিক্ত স্ট্রেস বা প্যানিক অ্যাটাকের কারণে, তখন মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য পারিপার্শ্বিক পরিবেশ থেকে সেন্সরি ইনপুটগুলো শাটডাউন করে দেয়। সাইকোলজিতে একে বলা হয় ডিসোসিয়েটিভ স্টেট। অর্থাৎ আপনি বলছেন এই হঠাৎ নিস্তব্ধতা তৈরি হওয়াটা নীলার নিজের মনের সৃষ্টি, মানে বাইরের কোনো প্রভাব নেই। হ্যাঁ, এটা কিভাবে ঘটে এটা একটু ব্যাখ্যা করা দরকার। ধরুন, আপনার বাড়ির ইলেকট্রিক লাইনে হঠাৎ খুব বেশি ভোল্টেজ চলে এলো। তখন কি হয়? আগুন লাগা থেকে বাঁচাতে সার্কিট ব্রেকার নিজে থেকেই ট্রিপ করে বা পড়ে যায়, তাই না? হ্যাঁ, সেফটি মেকানিজম। রাইট। নীলার মস্তিষ্কের অ্যামিগডালা ঠিক সেই সার্কিট ব্রেকারের মতো কাজ করেছে। মাঝরাতের একাকিত্ব এবং তার ভেতরে জমে থাকা কর্পোরেট স্ট্রেস মিলে তার ব্রেনের সার্কিট ব্রেকার ট্রিপ করে দিয়েছে। সে বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মস্তিষ্ক বৃষ্টির শব্দ বা পায়ের আওয়াজ প্রসেস করা বন্ধ করে দিয়েছে। সার্কিট ব্রেকারের উপমাটা চমৎকার, এবং আমি এটা অস্বীকার করব না যে মানুষের মস্তিষ্ক ট্রমার সময় অদ্ভুত আচরণ করে। কিন্তু আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। আচ্ছা, বলুন। আপনি বলছেন ব্রেন ইনপুট নেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই নিস্তব্ধতার ঠিক পরপরই বাতাসে ভেসে আসা অদ্ভুত হাসির শব্দটার কি ব্যাখ্যা দেবেন? নীলার ব্রেন যদি শাটডাউনই হয়ে থাকে, তাহলে সে হাসির শব্দ শুনছে কিভাবে? সেটা তো আর গল্পে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে শব্দটা বাইরের বাতাস থেকে ভেসে আসছে। ল্যাম্পপোস্টের নিচে একটি বাহ্যিক ছায়াও সে দেখতে পাচ্ছে। হ্যালোসিনেশন। মানুষের মন যখন বিচ্ছিন্নতায় ভোগে, তখন সে শূন্যস্থান পূরণের জন্যে নিজেই শ্রুতিভ্রম বা অডিটরি হ্যালোসিনেশন তৈরি করে। এটা খুব সাধারণ একটা বিষয়। আমি জানি এই পয়েন্টে এসে অনেকেই বিষয়টাকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিতে চাইবেন, কিন্তু আমাদের অতি প্রাকৃতিক ডোমেনের ফিজিক্স বা লজিকটাও বুঝতে হবে। ডিমনোলজি বা প্রেততত্ত্বে এই ব্যাপারটাকে বলা হয় সুপারন্যাচুরাল ভ্যাকিউম। সুপারন্যাচুরাল ভ্যাকিউম? হ্যাঁ, কেন ভূতের আগমনের আগে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় বা হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়? এর একটি মেকানিজম আছে। একটি অশরীরী সত্তার কিন্তু নিজস্ব কোনো বস্তুগত শরীর বা শক্তি নেই। আমাদের ভৌত জগতে ম্যানিফেস্ট করতে বা একটি দৃশ্যমান অবয়ব তৈরি করতে তার বিপুল পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তির প্রয়োজন হয়। আচ্ছা। তখন সে কি করে? সে চারপাশের পরিবেশ থেকে তাপ এবং শব্দের তরঙ্গগুলো শুষে নিতে থাকে। আপনি বলতে চাইছেন সে পরিবেশের এনার্জি ব্যবহার করে নিজেকে দৃশ্যমান করছে? ঠিক তাই। সত্তাটি বৃষ্টির শব্দের যে তরঙ্গ, সেটাকেই লিটারালি কনজিউম বা গ্রাস করছে তার নিজের অবয়ব গড়ার জন্য। এই কারণেই চারপাশ হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং নিস্তব্ধতা নেমে আসে। এটা নীলার ভেতরের কোনো সাইকোলজিক্যাল ব্যাপার নয়, এটি একটি বাহ্যিক এন্টিটির এনার্জি ডায়াগ্রাম।
আর সেই এনার্জি ব্যবহার করেই সে বাতাসে হাসির শব্দ তৈরি করেছে। আপনার লজিকটা ইন্টারেস্টিং। সত্তাটি পরিবেশের এনার্জি নিয়ে ম্যানিফেস্ট করছে, কিন্তু আমার প্রশ্ন হলো, হ্যাঁ, সে কেন হুবহু নীলার চেহারা নিয়ে ম্যানিফেস্ট করল? পৃথিবীতে তো এত এত ভয়ঙ্কর রূপ আছে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানোর সাদা পোশাক পরা এলোমেলো চুলের মেয়েটা অবিকল নীলার মতো দেখতে কেন? এটা একটা ভালো প্রশ্ন। কারণ আমি মনে করি ওই মেয়েটা আসলে নীলারই অবদমিত সত্তা বা অল্টার ইগো। সিগমুন্ড ফ্রয়েডের একটি বিখ্যাত তত্ত্ব আছে, দি আনক্যানি, বা জার্মান ভাষায় আনহাইমলিচ। ও আচ্ছা, যেখানে পরিচিত জিনিসই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই তো? এক্স্যাক্টলি। ফ্রয়েড বলেছিলেন, সবচেয়ে বড় ভয় কোনো ভিনগ্রহের দানব বা অচেনা ভূত থেকে আসে না। সবচেয়ে বড় ভয় আসে তখন যখন আমাদের সবচেয়ে পরিচিত কিছু একটা হঠাৎ করে অদ্ভুত এবং অচেনা আচরণ করতে শুরু করে। লজিক্যাল। নীলার পরনে ছিল সাধারণ জামা আর কাঁধে কর্পোরেট ব্যাগ, যা তার সামাজিক মুখোশ। আর ওই সাদা পোশাক পরা এলোমেলো সত্তাটি হল তার মনের গহীনে লুকিয়ে থাকা আদিম বন্যরূপ। নীলার নিজের এই অবদমিত অংশটাই তার সামনে এসে দাঁড়িয়েছে। এই ডপেলগ্যাঙ্গার থিম সাহিত্যে বারবার এসেছে এটা বোঝাতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরেই বাস করে। আমি বুঝতে পারছি। ফ্রয়েডিয়ান দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাখ্যাটা বেশ সুন্দর, কিন্তু আমি জানি আমাদের শ্রোতারা যারা এই বিষয়টার খুঁটিনাটি খেয়াল করেন তারা হয়তো এখনই একটা বড় প্রশ্ন তুলছেন। কী প্রশ্ন? আপনার মনস্তাত্ত্বিক প্রজেকশন বা নিজের অবদমিত সত্তা কি বাস্তব জগতে ফিজিক্যাল ড্যামেজ বা বস্তুগত ক্ষতি করতে পারে? আপনি ঠিক কোন জায়গাটা ইঙ্গিত করছেন? সেই বীভৎস মেয়েটির বিকট চিৎকার এবং রাস্তার পাশে জানালার কাচগুলো ভেঙে পড়ার দৃশ্যটি। আপনি একবার ভেবে দেখুন, যখন মেয়েটি চিৎকার করে তখন কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ে। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। একটি সাইকোলজিক্যাল প্রজেকশন বা নীলার মাথার ভেতরের কোনো অল্টার ইগো কখনো বাস্তব জগতের কাজ ভাঙতে পারে না। কাজ ভাঙার জন্য দরকার একটি বাহ্যিক বস্তুগত বল বা সনিক বুম। মেয়েটির চিৎকার বাতাসে এতটাই শক্তির সঞ্চার করেছিল যে তার ফলে কাজগুলো ফিজিক্যালি ভেঙে পড়ে। কিন্তু শুধু তাই নয়, মেয়েটির মুখ দিয়ে রক্ত ঝরা, চামড়া ঝুলে পড়া বা নেক্রোসিস এবং চোখের মণি না থাকা, এগুলো স্পষ্টত একটি অশুভ আত্মার শারীরিক উপস্থিতির প্রমাণ। সে নীলার রূপ ধরেছে, এর কারণ হল সত্তাটি শিকারকে মানসিকভাবে দুর্বল করার জন্য তার নিজেরই ভবিষ্যৎ পচনশীল রূপটি দেখায়। এটি কোনো রূপক নয়, শরীর দখলের একটি ব্লুপ্রিন্ট। দেখুন, আমি জানি জানালার কাঁচ ভেঙে পড়ার বিষয়টা একটা বড় সড়ো কাউন্টার আর্গুমেন্ট। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে কাঁচ ভাঙছে মানেই ভূতটা সত্যি। কিন্তু ব্রেন যখন ট্রমার মধ্যে দিয়ে যায় তখন সে কিভাবে পারিপার্শ্বিক জগৎকে পারসিভ বা অনুধাবন করে তার মেকানিজমটা একটু বুঝতে হবে। আচ্ছা, কিভাবে? আমি এটিকে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড ফেলিয়ারের সাথে তুলনা করব। গ্রাফিক্স কার্ড ফেলিয়ার মানে? ধরুন আপনি খুব হাই রেজলিউশনের একটা গেম খেলছেন আর কম্পিউটারের গ্রাফিক্স কার্ড ওভারলোড হয়ে গেছে। তখন স্ক্রিনে কি হয়? ছবিগুলো ভেঙে যায়, পিক্সেলগুলো নষ্ট হয়ে অদ্ভুত সব আকার ধারণ করে, তাই না? হ্যাঁ, গ্লিচ করে। নীলার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। তার মস্তিষ্ক আর বাস্তবতাকে সঠিকভাবে রেন্ডার করতে পারছে না। তার ভেতরের স্যানিটি বা মানসিক সুস্থতা যে চরমভাবে ভেঙে পড়ছে, তার ব্রেন সেটাকেই বাইরের পরিবেশে প্রজেক্ট করছে। তাই বলে কাঁচ ভাঙবে? ওই যে জানালার কাঁচ ভাঙার শব্দ বা দৃশ্য, সেটা আসলে বাস্তবে ঘটছে না। এটি একটি সিনেস্থেশিয়া লাইক ট্রমা রেসপন্স। নীলার ব্রেন তার ভেতরের মানসিক ভাঙনের অনুভূতিটাকে একটি অডিটরি এবং ভিজুয়াল হ্যালুসিনেশন হিসেবে তার চোখের সামনে তুলে ধরছে। সে আক্ষরিক অর্থেই দেখছে তার পৃথিবীর টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আপনি বলতে চাইছেন নীলার ব্রেন শূন্য থেকে কাঁচ ভাঙার দৃশ্য তৈরি করে নিয়েছে। এটা তো অনেক বড় একটা অনুমান হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম আপনার গ্রাফিক্স কার্ড থিওরি সত্যি। কিন্তু ওই পরিত্যক্ত বাড়ির ভেতরের দৃশ্যটার কি ব্যাখ্যা দেবেন? নীলা যখন দৌড়ে ওই পুরনো বাড়িটায় ঢোকে, সে দেওয়ালে কি দেখতে পায়? রক্ত দিয়ে আঁকা নীলার অজস্র ছবি। নীলা ভয় পেয়ে দৌড়াচ্ছে, সে তো আগে গিয়ে ওই ছবিগুলো আঁকতে পারেনি। তাহলে রক্ত দিয়ে এই নিখুঁত প্রতিছবিগুলো কে আঁকল? সাইকিয়াট্রিতে ফিউগ স্টেট বলে একটি ব্যাপার আছে, যখন মানুষ তার পরিচয় ভুলে গিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং অদ্ভুত কাজ করে।
অথচ পরে তার কিছুই মনে থাকে না। আপনি বলতে চাইছেন নীলাই ওই ছবিগুলো এঁকেছে? হ্যাঁ, নীলা হয়তো ওই রাতে বাড়ি ফেরার পথে নয়, বরং তারও আগে কোনো এক সময় ঘোরগ্রস্ত অবস্থায় ওই পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল এবং নিজের রক্ত দিয়ে ছবিগুলো এঁকেছিল। টাইম ডাইলেশন বা সময়ের বিভ্রম সাইকোসিসের একটি বড় লক্ষণ। তার নিজের পরিচয় বিলুপ্ত হয়ে যাচ্ছিল দেখেই সে মরিয়া হয়ে দেওয়ালে নিজের ছবি এঁকে নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করেছিল। একটু থামাই আপনাকে এখানে। ফিউক স্টেটের লজিকটা আমি মানতে পারছি না। আপনি বলছেন সে আগে গিয়ে ছবিগুলো এঁকেছে, কিন্তু গল্পের থিম এবং মেজাজ আমাদের অন্য কথা বলে। কি কথা বলে? এই পরিত্যক্ত বাড়িটি কোনো এলোমেলো জায়গা নয়, এটি একটি ফাঁদ। অশুভ বা ডেমনিক সত্তাগুলো শিকারের সাথে কিভাবে খেলা করে তা যদি আমরা দেখি, তারা একেবারে নিখুঁত শিকারীর মতো কাজ করে। তারা শিকারকে তাড়িয়ে তাড়িয়ে এমন একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। রক্ত দিয়ে আঁকা ছবিগুলো মূলত একটি ডেমনিক সিজিল বা অকাল্ট রীতির অংশ। ডেমনিক সিজিল বলতে আপনি কি বোঝাচ্ছেন? অকাল্ট প্র্যাকটিসে শিকারের আত্মাকে একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানে বন্দী করার জন্য তার প্রতিচ্ছবি এবং রক্ত ব্যবহার করে এক ধরনের সিম্বলিক জেলখানা তৈরি করা হয়। সত্তাটি নীলাকে ওই বাড়িতে ড্রাইভ করে নিয়ে গেছে কারণ ওই বাড়িটি আগে থেকেই পজেশনের জন্য প্রস্তুত করা ছিল। কিন্তু এই ফাঁদের প্রমাণ কি? দেওয়ালের ছবিগুলো নীলার আঁকা নয়, সেগুলো হলো সেই ফাঁদের নকশা যা নীলার অরেক ডিফেন্স বা আত্মার নিজস্ব যে সুরক্ষা বলয় সেটাকে ভেঙে ফেলার জন্য তৈরি করা হয়েছিল। আর এর চূড়ান্ত প্রমাণ আমরা পাই গল্পের ক্লাইম্যাক্সে বা শেষ দৃশ্যে। আপনি যখন ক্লাইম্যাক্সের কথা তুললেনই, তখন ওই দৃশ্যটা নিয়ে বিশ্লেষণ করা যাক। নীলা পরিত্যক্ত বাড়ির একটি কোণায় কুটিসুটি মেরে বসে আছে, আর ঠিক তখন সে তার ঘাড়ের কাছে একটি ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে। হ্যাঁ, এবং এই নিঃশ্বাসটি কিন্তু কোনো রূপক নয়, এটি একটি অত্যন্ত ফিজিক্যাল, ট্যাকটাইল ইন্টারঅ্যাকশন। আপনার অবদমিত মন কি আপনার ঘাড়ের পেছনে ফিজিক্যালি নিঃশ্বাস ফেলতে পারে? কখনোই না। আচ্ছা, এটি প্রমাণ করে যে সত্তাটি নীলার ঠিক পেছনে বাস্তব জগতেই উপস্থিত ছিল। আমি মানছি যে এই ফিজিক্যাল ইন্টারঅ্যাকশনগুলো খুব কনভিন্সিং মনে হয়, কিন্তু মেডিকেল সায়েন্স এখানেও একটা স্পষ্ট ব্যাখ্যা দেয়, যাকে বলা হয় সোম্যাটিক হ্যালুসিনেশন বা হ্যাপটিক ডিলিউশন। চরম প্যানিক বা সাইকোসিসের মুহূর্তে মানুষের মস্তিষ্ক স্পর্শের ভ্রান্তি তৈরি করতে পারে। স্পর্শের ভ্রান্তি? হ্যাঁ, নীলার ব্রেন এক্সপেক্ট করছিল বা ধরে নিয়েছিল যে পেছনে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে, আর তাই তার নার্ভাস সিস্টেম ঠিক ঘাড়ের কাছে ওই ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতিটা ম্যানুফ্যাকচার বা তৈরি করেছে। এটা পুরোপুরি সাইকোসোম্যাটিক, কিন্তু আমি এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা জায়গায় ফোকাস করতে চাই। বলুন। এরপর নীলা যখন পেছনে তাকায়, তখন সে সেই ভৌতিক মেয়েটিকে দেখতে পায় এবং মেয়েটি বলে, তুইও আমার মতো হয়ে যাবি। একদম, এবং ঠিক তারপরেই নীলার নিজের চোখ লাল হয়ে যায় এবং তার মুখে একটি পৈশাচিক হাসি ফুটে ওঠে। এক্স্যাক্টলি, আপনি এটাকে বলছেন শরীর দখল বা পজেশন, কিন্তু আমি এটাকে দেখছি সাইকোলজিক্যাল মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত হিসেবে। নীলার নিজের চোখ লাল হয়ে যাওয়া মানে হল তার ওই অবদমিত অন্ধকার অল্টার ইগোটি এখন পুরোপুরি মূল মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কিন্তু ওই হাসিটা? আগের নীলা যে কর্পোরেট অফিসে কাজ করত, যে ভয় পাচ্ছিল, সে আর বেঁচে নেই। তার আইডেন্টিটি বা সত্তা সম্পূর্ণ মুছে গেছে, তার ভেতরে দানবটি জয়ী হয়েছে, আর সেই উন্মাদনারই বহিঃপ্রকাশ হল ওই পৈশাচিক হাসি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি ঘটে একেবারে শেষে, বাইরে বৃষ্টির শব্দ আবার ফিরে আসে। রাইট, এবং এখানেই আমার মনে হয় আপনি আখ্যানের সবচেয়ে বড় সূত্রটি মিস করছেন। বৃষ্টির শব্দ ফিরে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? খুব সহজ। নীলার মস্তিষ্কের ভেতরের যে তুমুল ঝড় চলছিল, ব্রেন যে ওভারলোড হয়ে শাটডাউন করেছিল, সেই প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। সার্কিট ব্রেকার আবার অন হয়েছে। আচ্ছা। তার মস্তিষ্ক আবার বাইরের শব্দ প্রসেস করতে শুরু করেছে। সে বাস্তবে ফিরেছে ঠিকই, কিন্তু সে আর আগের নীলা নেই। সে এখন সম্পূর্ণ নতুন ও উন্মাদ একটি সত্তা। আমি আপনার এই সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কের প্রশংসা করছি, কারণ লজিকগুলো বেশ স্ট্রং। কিন্তু আমি যদি ডেমোনোলজি মেকানিজম দিয়ে এই সেম জিনিসটা ব্যাখ্যা করি, তাহলে দেখবেন সেটা আরও নিখুঁতভাবে খাপে খাপে মিলে যায়। একটু মনে করে দেখুন, আমি শুরুতে সুপারন্যাচুরাল ভ্যাকুয়ামের কথা বলেছিলাম। হ্যাঁ, কাইনেটিক এনার্জির কথা বলছিলেন। রাইট।
সত্তাটি চারপাশের এনার্জি শুষে নিয়েছিল নিজের শরীর তৈরি করার জন্য, যার ফলে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। এখন প্রশ্ন হলো, বৃষ্টির শব্দ হঠাৎ ফিরে এলো কেন? কারণ পজেশন বা শরীর দখল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। অশুভ সত্তাটি এখন আর বাইরের বাতাসে ভাসমান কোনো দুর্বল অস্তিত্ব নয়। মানে সে নীলার শরীর পেয়ে গেছে। একদম। সে নীলার শরীরটিকে একটি বায়োলজিক্যাল ব্যাটারি হিসেবে দখল করে নিয়েছে। যেহেতু তার এখন একটি নিরেট বস্তুগত শরীর আছে, তাই তার আর বাইরের পরিবেশ থেকে এনার্জি শুষে নেওয়ার প্রয়োজন নেই। সত্তাটি পরিবেশের ওপর থেকে তার প্রভাব সরিয়ে নিয়েছে, আর ঠিক সে কারণেই বৃষ্টির শব্দ অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম আবার ফিরে এসেছে। বায়োলজিক্যাল ব্যাটারি থিওরিটা সত্যি চমৎকার। আর শুধু তাই নয়, তুইও আমার মতো হয়ে যাবি। মেয়েটির এই অভিশাপটি কোনো মনস্তাত্ত্বিক রূপান্তর ছিল না, এটি আক্ষরিক অর্থেই সত্য হয়েছে। এবং ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে ওঠা বাংলা হরর ভিডিও লেখাটি আমাদের জন্য একটি মেটা ন্যারেটিভ কনফার্মেশন যে আমরা এতক্ষণ একটি সফল ডিমনিক পজেশনেরই সাক্ষী হলাম। আমি স্বীকার করব, বায়োলজিক্যাল ব্যাটারি এবং এনার্জি শুষে নেওয়ার এই মেকানিজমটি আপনি অত্যন্ত সুনিপুণভাবে ব্যাখ্যা করেছেন। আপনার পয়েন্টগুলো শুনলে সত্যিই মনে হয় যে গল্পটি অতি প্রাকৃতিক উপাদানে ঠাসা। ধন্যবাদ। কিন্তু তারপরও আমি যখন আখ্যানটির দিকে তাকাই, আমার কাছে হরর শব্দটি শুধু অতিপ্রাকৃতের মাঝে সীমাবদ্ধ মনে হয় না। এই গল্পের আসল সৌন্দর্যটা হলো এর অ্যাম্বিগুইটি বা দেয়ার্থতা। আমি যদি আমার আলোচনাটি সামারাইজ করি, তাহলে বলবো দ্য ক্রিমসন রিফ্লেকশন হলো মানুষের নিজের মনের গহীনে লুকিয়ে থাকা ভয়ের একটি মাস্টারপিস চিত্রায়ন। রাইট। আমরা সারা জীবন ভাবি যে ভয় বুঝি বাইরের কোনো অন্ধকার গলিতে লুকিয়ে থাকে, কিন্তু এই গল্প দেখায় যে নিজের মন যখন নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে, যখন নিজেরই চেনা মুখটা আয়নায় সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, তার চেয়ে বড় হরর আর কিছুই হতে পারে না। এবং আমি আমার উপসংহার এটাই বলবো যে মনস্তত্ত্ব হয়তো এই গল্পে একটি চমৎকার আবহ বা লেয়ার তৈরি করেছে, কিন্তু বস্তুগত প্রমাণগুলো, যেমন কাঁচ ভেঙে পড়া, বাতাসে ভেসে আসা হাসির শব্দ আর সবশেষে প্রকৃতির স্বাভাবিক শব্দ ফিরে আসা, এই মেকানিজমগুলো নির্দেশ করে যে এটি একটি সুপরিকল্পিত ভৌতিক আক্রমণ। এটি একটি অশুভ সত্তা কর্তৃক সফলভাবে একজন মানুষের শরীর ও অস্তিত্ব গ্রাস করার ঘটনা। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা হয়তো কোনো একক সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না, এবং হয়তো এই আখ্যানের উদ্দেশ্যও সেটাই। ঠিক। আমরা উভয়ই অন্তত এই একটি জায়গায় একমত হতে পারি যে এই গল্পটি আমাদের একটি ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। কি রকম? সত্যটি হল ভেতরের মনস্তাত্ত্বিক ভাঙন এবং বাইরের কোনো অশুভ সত্তার আক্রমণ, এই দুটো জিনিস ভেতর থেকে অনুভব করতে গেলে একদম একই রকম মনে হয়। যখন আপনি আপনার নিজের শরীরের নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখন সেটা ভূতের কারণে হচ্ছে নাকি আপনার নিজের মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে, সেটা আলাদা করার কোনো উপায় থাকে না। একদম যথার্থ বলেছেন। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই অসাধারণ আখ্যানটির গভীরে আরও অন্বেষণ করুন। আমরা আজ মনস্তত্ত্বের সার্কিট ব্রেকার থেকে শুরু করে ডেমোনোলজির বায়োলজিক্যাল ব্যাটারি পর্যন্ত অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, নীলার এই পরিণতি আসলে কার জয়? কোনো অশুভ পৈশাচিক আত্মার, নাকি তার নিজেরই ভেঙে পড়া মস্তিষ্কের? আপনাদের নিজেদের উত্তরের সন্ধানে এই দ্বিমুখী দিকটি নিয়ে চিন্তা করতে থাকুন, কারণ সেরা গল্পগুলো আমাদের উত্তর দেয় না, বরং আমাদের আরও গভীরে প্রশ্ন করতে শেখায়। দ্য ডিবেটের আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অন্ধকারের দিকে তাকালে কখনো কখনো অন্ধকারও আপনার দিকে ফিরে তাকায়। শুধু খেয়াল রাখবেন, সেই চোখ জোড়া যেন আপনার নিজের না হয়।